বাটাসহ দেশের বিভিন্ন শোরুম ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জন পুলিশ হেফাজতে। শুধু খুলনাতেই আটক ৩১। গাজায় গণহত্যার প্রতিবাদে জেলায় জেলায় ছাত্রদলের বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আগ্রাসন বন্ধের দাবি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একজন সচেতন শিক্ষার্থী হিসাবে এই গণহত্যা আমরা মেনে নিতে পারি না। এই বর্বরোচিত হত্যা জানি আর না হয়, এটা আমরা প্রতিবাদ জানাই। গেল ২৩ বছরে পুড়েছে সুন্দরবনের শতাধিক একর বনভূমি। ফ্রিশ অগ্নিকাণ্ডের বেশিরভাগ তদন্তই দেখেনি আলোর মুখ। চোরা শিকারী সহ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণের পরামর্শ। জন্য তাদের ইন্টারেস্ট এখানে রক্ষা হচ্ছে, বনের স্বার্থ বা দেশের স্বার্থ কিন্তু এখানে রক্ষা হচ্ছে না। এই ধরনের কর্মকর্তা যারা যুক্ত আছে এর সঙ্গে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ কর্মসূচির আড়ালে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সারা দেশে অভিযানে ৪৯ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর মধ্যে খুলনায় ৩১ জনকে আটক করা হয়েছে। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, গত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া সিলেটে বাটা থেকে লুট করা জুতা বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে সিলেটে ১৪ জনকে ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া গাজীপুরেও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টেই এই অপচেষ্টা। অপরাধীদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানা টিম যৌথ অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রবীর, খুলনায় আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা এবং তাদের কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি ছোঁয়া, এবং সে মামলা দায়ের কতক্ষণের মধ্যে হবে এটি এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ কিছু সময় আগে যে দুটি শোরুম ভাঙচুর হয়েছে, বিশেষ করে কেএফসি এবং বাটার শোরুম, সেই সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে এসেছে। আমাদেরকে বলা হয়েছে তারা এজাহার লিপিবদ্ধ করছে, এজাহারের খসড়া করছে, তারপরে আসলে দায়ের করবেন এবং দায়ের হওয়ার পরে তাদেরকে আদালতে নেওয়া হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই বিষয়টি সুস্পষ্ট করে কিছু বলছেন আমাদেরকে খুলনা মেট্রোপলিটন পুলিশ। আমরা বারবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। সংশ্লিষ্ট থানার যিনি অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার সহ মিডিয়ার যিনি দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলেছি। আসলে তারা সুস্পষ্ট করে আমাদের কোনো তথ্য দিচ্ছে না। বারবার তাদেরকে বলছি, এটা কি বলেছেন আপনারা, কিভাবে যাচ্ছেন, কখন নাগাদ মামলা হতে পারে। তারা একটাই দোহাই দিচ্ছেন যে এটি আসলে শুধুমাত্র কেএমপি সদর দপ্তর থেকে কমিশনার সাহেব এটি বলবে, যেটা আসলে সংবাদকর্মীদের জন্য এটি একটি বিড়ম্বনার বিষয়। শুধু তাই না, এখানে যাদেরকে ধরে আনা হয়েছে কিছু সময় তাদেরকে আমরা দেখেছি, তারা চিৎকার করে বলেছে তারা কিছু করেনি, তাদেরকে শুধুমাত্র এই কেচে দেখানোর জন্যই তাদের ধরে আনা হয়েছে, এমন অভিযোগ কিন্তু তারা করেছে। এবং এইখান দিয়ে যখন তারা যাচ্ছিল তারা একই বলেছে তারা কাজ করে খায়, শ্রমে দিয়ে খায়, তাদেরকে বাড়ি থেকে ধরে এনেছে। অর্থাৎ এই বিষয়টি খানিকটা হলো ধোঁয়াশা তৈরি হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ বলছে ৩১ জনকে এই ঘটনায় আটক করা হয়েছে। আবার যাদের আটক করা হয়েছে তারা বলছে এর সাথে আমাদের সংশ্লিষ্টতা নেই। অপরদিকে মামলায় এখনও যেটি করার প্রক্রিয়াধীন রয়েছে, এছাড়া যারা মেট্রোপলিটন পুলিশের যারা কর্মকর্তারা রয়েছে তারা আমাদের সঙ্গে কথা বলছেন না। সব মিলে এমন পরিস্থিতির মধ্য দিয়ে এমন একটা জিনিস যাচ্ছে। সোয়া, ধন্যবাদ প্রবীর খুলনা থেকে যোগ দেওয়ার জন্য। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্রদল। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করে তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
ভোলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে সরকারি কলেজের ছাত্র দলের নেতাকর্মীরা। ইসরায়েলি গণহত্যার তীব্র প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। রংপুরেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে জেলা ও মহানগর ছাত্রদল। দুপুর 12টার পর থেকে জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। প্রায় লক্ষাধিক উপরে আমাদের মুসলিম ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, যেখানে শিশু থেকে শুরু করে এখন পর্যন্ত 50,000-এরও অধিক পরিবার তার এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এখন এমন একটা পর্যায়ে এসে পড়েছে, আমরা জানি খুব কিছুদিন পরে দেখবো গাজা বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন হওয়ার পায় তারা অবস্থান চলে এসেছে। আজকের আমাদের অবস্থান থেকে, আমাদের ভোলা সরকারি কলেজের সামনে থেকে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই। আমরা ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্যের উপরে বয়কট দাবি করছি। রংপুরে বিক্ষোভের খবর জানাবেন সহকর্মী মাজহারুল মান্নান। মাজহার, বিক্ষোভ কর্মসূচি কি শুরু হয়েছে কিনা জানাবেন এবং ছাত্ররা কি বলছেন? বিক্ষোভ কর্মসূচিটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং রংপুর প্রেস ক্লাবের সামনে এরই মধ্যে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা এবং মহানগর যে নেতাকর্মীরা আছেন, তারা বিভিন্ন জায়গা থেকে এখানে জড়ো হয়েছেন এবং এখানে জড়ো হওয়ার পরে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা টাউন হলের দিকে যাবেন এবং টাউন হল থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হবে। সেই বিক্ষোভ মিছিলটি রংপুর মহানগরীর যে প্রধান সড়ক আছে সেই সড়কে তারা অবস্থান বিক্ষোভ করবে এবং শিক্ষার্থীরা যেটা বলবার চেষ্টা করছেন যে ইসরায়েলের যে আগ্রাসন, এই আগ্রাসন বন্ধ করতে হবে, বন্ধ করতে বিশ্ব যারা মোড়ল আছেন তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান তারা জানাচ্ছেন এবং একই সাথে তারা ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বয়কট করবারও তারা দাবি তুলছেন এবং তারা যে মিছিল দিচ্ছেন যে তুমি কে আমি কে ফিলিস্তিন। আমি একটু শুনতে চাই যে আপনাদের কি কর্মসূচি আছে। আপনারা জানেন এই বিগত কয়েকদিন থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপরে খুবই ভয়াবহভাবে আক্রমণ করছে, যার ধারাবাহিকতায় গতকালকে এটার একদম চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে গেছে। এরই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জানেন আপনারা বাংলাদেশের একটি সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আমরা এই মুসলমানদের দুর্বিষহ জীবন দেখে ব্যথিত হয়ে আমাদের কেন্দ্র থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। আজকে কালো পতাকা মিছিল হবে, এখান থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল শেষে আমাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। এখান থেকে আমরা বহির্বিশ্বে যে মেসেজটি দিতে চাই যে মুসলমানদের উপরে যে নিপীড়ন নির্যাতন হচ্ছে, এটির রোধকল্পে সকলের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। ছাত্রদল নেতাকর্মীরা যেটা বলবার চেষ্টা করছেন যে ইসরায়েলের যে বর্বর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এটি মানবিকতার সকল পর্যায়ে ছেড়ে গেছে এবং সে কারণে জাতীয়তাবাদী ছাত্রদল মুসলমান সারা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত হওয়ার মাধ্যমে গাজায় যে বর্বর হামলা হচ্ছে সেই হামলা বন্ধেও তারা আওয়াজ তুলবেন এবং একটু বিপুল পরিমাণ ছাত্রদলের নেতাকর্মী অংশ নেবেন বলেও তারা জানিয়েছেন। ধন্যবাদ মাজহার, রংপুরে বিক্ষোভের খবর জানানোর জন্য। তিলে তিলে নিঃশ্বাস হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আগলে রাখা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। গত 23 বছরে 30টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি গঠিত হয়, তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। সুন্দরবন শুধু ছবি দেখে যার সৌন্দর্যের প্রকাশ বলা যায় অসম্ভব। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সবুজ গালিচা। শুধু সৌন্দর্যই নয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের দক্ষিণ উপকূলকে রক্ষা করছে বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বন। অথচ বনের উপর অত্যাচার চলে বছর জুড়ে। প্রাকৃতিক নয়, মানুষের তৈরি দুর্যোগই সুন্দরবনকে ফেলেছে ভয়াবহ হুমকির মুখে। 2002 সালে প্রথম সুন্দরবনে মানবসৃষ্ট দাবানলের প্রমাণ মেলে। এরপরই গেল 2 যুগের বেশি সময়ে পুড়েছে ম্যানগ্রোভের শতাধিক একর বনভূমি। এখন এইটা তো একটা ষড়যন্ত্র জিনিস, এখন কেউ হতে পারে এরকমের আগুন, তাছাড়া আগুন আসবে কোথা থেকে? প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয়। কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিধায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি। গত 23 বছরে 30টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি হয়, আসে সুপারিশও, তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। ফলে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর। স্থানীয়রা বলছেন অসাধু মাছ ব্যবসায়ী মৌয়ালদের অসাবধানতা সহ আরও কিছু কারণে বারবার ঘটে অগ্নিকাণ্ড। 3 অফিসে হয়তো কিছু টাকা দেয় বা যারা চুরি করে ধরে, যে বিলে যারা আগুন লাগাইছে
এরা চুরি করে মাছ ধরে। রাজনৈতিক নেতা তারপর বন বিভাগকে মনে করেন টাকা পয়সা দিয়ে তারপর হওয়া লাগে। যাদের টাকা আছে তারা ধরতে পারে, যাদের টাকা নাই তারা ধরতে পারে না। এই যখন অবস্থা, তখন বন বিভাগের ভূমিকা কি? অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে আমরা তদন্ত কমিটি এগিয়ে যাচ্ছে। সুপারিশের ভিত্তিতে আমরা কিছু কাজও করেছি। আমরা ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি করেছি, MOU করেছি। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধ ও শুষ্ক মৌসুমে কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। এই ধরনের কর্মকর্তা যারা যুক্ত আছে এর সঙ্গে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতানুগতিক তদন্ত করে শুধুমাত্র দায় সারলাম তাহলে কিন্তু এটা হবে না। বন বিভাগের কর্মকর্তারাই মামলা করছে, তারাই ইনভেস্টিগেশন করছে, যার ফলে দেখা যাচ্ছে যে একটা ভেস্টেড গ্রুপ যারা কাজ করছে এই সমস্ত দুর্বৃত্তায়নের জন্য তাদের ইন্টারেস্ট এখানে রক্ষা হচ্ছে, বনের স্বার্থ বা দেশের স্বার্থ কিন্তু এখানে রক্ষা হচ্ছে না। বনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় ৬৬% বাংলাদেশের মানচিত্রের অংশ, বাকি ৩৪% পড়েছে ভারতে। জারিন অর্নি, যমুনা নিউজ। বাঁধ কেটে বাঁধেরই বালু বিক্রি, শেরপুরের ড্রেজারে ক্ষতবিক্ষত ভোগাই নদী। অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালীরা, এতে হুমকিতে ফসলের ক্ষেত সহ নানা স্থাপনা। অভিযান অব্যাহত রাখার আশ্বাস প্রশাসনের। বিশ্বাস করা কঠিন এটি কোনো নদী, বুক জুড়েই ক্ষত বিক্ষত। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, কাটা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। এসব দৃশ্য নালিতাবাড়ির ভোগাই নদীর। রামচন্দ্রকুড়া ইউনিয়ন জুড়েই বালু খেকোদের থাবা। ড্রেজার বসিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, মণ্ডলিয়াপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 2 কিলোমিটার অংশ কাটা হয়েছে, তারপর সেই বাঁধের বালুও বিক্রি করছে চক্রটি। এই এলাকার লোকজন নদীর ওই পারে 9 বিলার আর মণ্ডলিপাড়া কিছু লোক, এরা কিছু লোক মিললা এই নদীর বাঁধগুলো ভাঙ্গিয়া বালু উড়ে বালুর ব্যবসা সব অবৈধভাবে কোটি কোটি টাকার বালু লুটপাট হইতেছে। আর এই বাঁধরা ছিল এরশাদের আমলের, এই বান্ধায় এরশাদে বাঁধছিল, এরপরে কোনো সরকারের বাঁধে নাই। পাশ ছিল প্রায় 30-40 ফুটের মতো, এটা ভাঙ্গিয়া একবারে লুটপাট করে বালু অবৈধভাবে তুললা ধ্বংস করে দিছে। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরেই বালু উত্তোলন চলছে, তবে 5 আগস্টের পর আরও বেপরোয়া বালু খেকোরা। এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ। 5 তারিখের পরে থেকে অনেক বেশি উঠাইতেছে, অনেক বেশি উঠে বন্ধই মানে খুঁজে আলাইছে পুরাটাই। ও নদীর বান্ধ নাই বাড়ি ঘর ভাঙ্গা হইতেছে, বালু তুলে দেখে আমি এই যে হুমকি দেয় ওটা করে আমরা কই দেখিয়া এসিডেন্টের আয়ে মনে কয়েকদিন করে পরে আবারই জায়গা আবারই মনে তুললে এই অবস্থায়। শেরপুরের জেলা প্রশাসক জানালেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জেল জরিমানার আওতায় আনা হচ্ছে জড়িতদের। একবার অভিযান করে আসলেই পরক্ষণে একটা জায়গায় আবার বালু উত্তোলন করে, এবং বেশিরভাগ বালু উত্তোলন হয় আমরা শুনেছি গভীর রাতে, যখন আমাদের সবসময় যাওয়াটা অনেক সময় দূর হয়ে যায়। তারপরে চেষ্টা করছি, বিগত 6 মাসে আমরা প্রচুর মোবাইল কোড করেছি, এবং এই মোবাইল কোড করা অব্যাহত থাকবে আমাদের, এবং আমরা নিয়মিত মামলা করছি। প্রশাসনের তথ্যমতে গত 10 মাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত 30 জনকে সাজা দেওয়া হয়েছে। প্রায় 30 লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ধ্বংস করা হয়েছে বেশ কিছু ড্রেজার ও পাইপ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জেলার উন্নয়ন সভার পর নতুন স্বপ্নে বিভোর মুন্সিগঞ্জবাসী। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই জেলায় নির্মিত হবে মেডিকেল কলেজ। সে সাথে 4 লেনের সড়ক, দুটি ব্রিজ এবং খাল উদ্ধারের আশ্বাসও দেন তিনি। রাজধানী ঢাকার অদূরে পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত জেলা মুন্সিগঞ্জ। 16 লাখ মানুষের বসবাস। দেশের প্রাণকেন্দ্রের কাছাকাছি অবস্থান হলেও চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন সংকটে জর্জরিত জেলাটি। তবে অবকাঠামো উন্নয়ন নিয়ে সভার পর আবারও জেগেছে আশার আলো। বিশেষ এই সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন এই জেলাটি অবহেলিত থাকলেও এখন সময় দিন বদলের। যদিও এটা ঢাকার সবচেয়ে নিকটে, বাট এটা অনেক সময় এটা কিছু কাজ হয় নাই, এটা কিছু অবহেলিত একটা এলাকা ছিল। এটারে কিভাবে আমরা অল্প সময়ের ভিতর কিছু একটা কাজ করতে পারি, এই জন্য এখানে আমরা সবাই সমবেত হওয়া। তা আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে
যে আমরা একটা খুব তাড়াতাড়ি এখানে যেন একটা মেডিকেল কলেজ করা যায়। এই জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রীনগর থেকে সদরে প্রবেশের জন্য নির্মাণ করা হবে 4 লেনের সড়ক। 2 মাসের মধ্যে শুরু হবে মেডিকেল কলেজের নির্মাণ কাজ। এছাড়াও বেশ কিছু প্রকল্পের ব্যাপারে আশ্বাস দেন তিনি। শিল্প কলা একাডেমি যেটা, এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারে উপযোগী করা যায়, এই জন্য আলোচনা হয়েছে। তারপরে যে আপনাদের এই কাটাখালী খালটা, এটাকে কিভাবে ভালোভাবে করা যায়, এই জন্য আলোচনা। উপদেষ্টার আশ্বাসের পর নতুন স্বপ্ন দেখছে জেলাবাসী। দ্রুত সব প্রকল্প বাস্তবায়নের দাবি তাদের। আমরা আশাবাদী যে মেডিকেল কলেজ এবং হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন এবং হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় যে শিল্পকলা একাডেমি, এগুলো হচ্ছে উন্নয়নমূলক যে কাজগুলো করা দরকার। যে প্রতিশ্রুতি দিয়েছে একটা মেডিকেল কলেজ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের, আমরা মুন্সিগঞ্জবাসী তাদের পাশে থেকে এই উন্নয়ন কাজকর্মগুলো বাস্তবায়ন করার সার্বিক সহযোগিতা করব। সবাই শিল্প এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সহ উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এই পরিকল্পনাগুলো প্রণয়ন হলে আর প্রস্তাবনা বাস্তবায়ন হলে অচিরেই এর সুফল ভোগ করবে জেলার মানুষ, এমনটাই প্রত্যাশা এখন সকলের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।